২০২৩ সালে এসেও বিএনপির অনেক নেতাই বলেছিলেন হাওয়া ভবনই কাল হয়েছিল বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারের মধ্যে আরেকটি ছায়া সরকার ছিল তৎকালীন হাওয়া ভবন। এই সরকার চালাতেন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। তার সঙ্গে ছিলেন দল ও জোটের উচ্চ পর্যায়ের বেশ কয়েকজন নেতা। তাদের জারবর্ণতায় দুর্নীতি অপকর্মের কারণে কুখ্যাত টাইটেলটি পেয়েছে হাওয়া ভবন। বিএনপির বেশ কয়েকজন সিনিয়র নেতা, ঢাকার মার্কিন দূতাবাসের কর্মকর্তারা, দুর্নীতি দমন কমিশন এবং মিডিয়া বিভিন্ন সময় বলছে যে 2001 থেকে 2008 সাল পর্যন্ত তারেক রহমান এবং তার দুর্নীতিগ্রস্ত সহযোগীরা হাওয়া ভবনকে বিকল্প পাওয়ার হাউস হিসেবে ব্যবহার করতেন। সেখান থেকে দেশ পরিচালনা ও আইন সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হতো। দল থেকে বিচ্ছিন্ন বিএনপির জ্যেষ্ঠ নেতা ও অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা আখতারুজ্জামান বলেন, সেনাপ্রধান থেকে শুরু করে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে নিয়োগ দিতেন হাওয়া ভবনের নায়করা। এমনকি বড় বড় টেন্ডার ও ব্যবসা নিয়ন্ত্রণ করতেন তারাই। প্রতিটি টেন্ডার থেকে 10% কমিশন নিতেন তারেক রহমান, যা অটোমেটিক চলে আসতো হাওয়া ভবনে। বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তারকারী বিশ্ব মোড়ল মার্কিন যুক্তরাষ্ট্র ও শক্তিধর প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক রক্ষা করতেন বাবর ও মামুন। এছাড়া বাবর সামলাতেন প্রশাসন, মামুন দেখতেন ব্যবসা, আর রাজনৈতিক ঝাঁকি সামলাতেন হারিস চৌধুরী। তাদের এই অপকর্মের কারণে 2005 সালে বেসরকারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশকে টানা পঞ্চমবারের মতো বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসাবে উল্লেখ করে। বিএনপি সরকারের এই মেয়াদকালে সরকারি দুর্নীতিকে দায়ী করে বিশ্বব্যাংক তাদের 3টি উন্নয়ন প্রকল্পের তহবিল বাতিল করে। এই সময়ে দুর্নীতির বিষয়ে প্রতিবেদন করায় সরকারি বাহিনী, সন্ত্রাসী ও জামাত শিবিরের নেতাকর্মীদের দ্বারা আক্রমণ ও হয়রানির শিকার হন অসংখ্য সাংবাদিক। তৎকালীন প্রধানমন্ত্রী মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী হাওয়া ভবনকে উইন্ড টানেল হিসেবে উল্লেখ করেন। 2005 সালে 14 মার্চ তৎকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাপকালে তারেক রহমানকে অপরিশীলিত ও বিপজ্জনক বলে উল্লেখ করেন তিনি। সেই সময় তিনি উল্লেখ করেন, নিজের অনভিজ্ঞতার কারণে তারেক রহমান হাওয়া ভবনে কিছু অসাধু বন্ধুদের সহযোগিতা নিতেন। কামাল উদ্দিন সিদ্দিকী বলেন, পারিবারিক রাজনীতি গণতন্ত্রের জন্য ভালো নয়। নিজের দুর্নীতিগ্রস্ত ছেলেকে প্রশ্রয় দেওয়া প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার সবচেয়ে বড় রাজনৈতিক ব্যর্থতা হিসেবে তিনি বর্ণনা করেন। 2008 সালে নভেম্বরে মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মারিয়ার্টি তারেক রহমানের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করতে দেশটির অভিবাসন ও জাতীয় আইনের ধারা 212 এবং প্রেসিডেন্টের ঘোষণা 7750 অধীনে নিরাপত্তা উপদেষ্টার মতামত চেয়েছিলেন। কয়েক ডজন সুনির্দিষ্ট অভিযোগের সঙ্গে তারেক রহমান সরাসরি জড়িত উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, তারেকের প্রকাশ্যে দুর্নীতি মার্কিন মিশনের নির্দিষ্ট লক্ষ্যকে মারাত্মকভাবে হুমকি মুখে ফেলছে। মারিয়ার্টি আরও বলেন, তার অর্থ আত্মসাৎ, চাঁদাবাজি এবং বিচারিক প্রক্রিয়া হস্তক্ষেপ আইনের শাসনকেও ক্ষুণ্ণ করছে, যা একটা স্থিতিশীল গণতান্ত্রিক বাংলাদেশের মার্কিন লক্ষ্যের জন্য হুমকি স্বরূপ। তারেকের দুর্নীতির চর্চা এবং ঘুষ লেনদেনকে উৎসাহিত করার প্রবণতা বিদেশি বিনিয়োগকে নিরুৎসাহিত করছে, যার ফলে অর্থনৈতিক উন্নয়নে মার্কিন প্রচেষ্টা ব্যাহত হচ্ছে। দ্রুত এটি লাগামহীন দুর্নীতি, নির্মম প্রতিহিংসা, সন্ত্রাসের পৃষ্ঠপোষকতা, ক্ষমতার অপব্যবহারে জর্জরিত হয়ে ওঠে হাওয়া ভবন, যার ফলস্বরূপ মা খালেদা জিয়া, 2 ছেলে তারেক রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকো সহ বিএনপির শীর্ষস্থানীয় নেতারা শেষ পর্যন্ত গ্রেপ্তার হন। আর এসব দুর্নীতির কারণে 2008 সালের নির্বাচনে বিএনপির ভরাডুবি হয়, জনগণ তাদের প্রত্যাখ্যান করে।